এই গল্পটি আমাদের নিয়ে যায় আজ থেকে ২০,০০০ বছর আগের সময়ে, যখন মানুষ ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল। গল্পে আমরা প্রাচীন ইউরোপের মানুষদের দেখতে পাই, যারা একটি গোত্রে থেকে একসাথে শিকার করত। এই গোত্রের সর্দারের নাম ছিল এয়ারগন। কয়েক মাস পর শীতকাল আসতে চলেছে, তাই তারা শীতের জন্য খাবার সংগ্রহ করতে শিকারে বের হয়েছে, এবং তাদের সামনে ছিল বাইসনের এক বিশাল পাল। সবাই হামাগুড়ি দিয়ে পালের কাছে পৌঁছায়। গোত্রের সর্দার এয়ারগন সঠিক সুযোগ বুঝে আক্রমণের ইঙ্গিত দেন। তারা সবাই বাইসনদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিকারীদের থেকে বাঁচতে বাইসনরা উল্টো দিকে ছুটতে শুরু করে, যার ফলে একের পর এক বাইসন খাদে পড়ে যায়। তবে একটি বাইসন রক্ষা পায়। সেই বুনো বাইসনটি রাগে এয়ারগনের ছেলে নোয়ানের দিকে ছুটে যায়। নোয়ান ছিল প্রথমবার শিকারে আসা, এবং সে আত্মরক্ষার কৌশল জানত না। এয়ারগন ছেলেকে রাস্তা থেকে সরে যেতে বললেও সে ভয়ে জমে যায়। বাইসনটি দ্রুত নোয়ানের দিকে ছুটে এসে তাকে তার শিঙে তুলে নেয় এবং খাদের দিকে দৌড়ায়। এয়ারগন দ্রুত তার ছেলেকে বাঁচাতে বাইসনটির দিকে বর্ষা ছুঁড়ে মারেন। বর্ষাটি লাগলেও আহত বাইসনটি নোয়ানকে ছাড়ে না এবং তাকে খাদ থেকে ওপরে ছুঁড়ে দেয়। এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ ১ সপ্তাহ আগে চলে যায়। আমরা দেখি গোত্রের লোকেরা শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা পাথর দিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরি করছে। এটি কেবল প্রস্তুতি ছিল না, বরং নতুন শিকারীদের অংশ নিতে হলে এই ধরনের পাথর তৈরি করতে হতো। যে সবচেয়ে দ্রুত এবং ধারালো অস্ত্র বানাবে তাকে শিকারীর জন্য নির্বাচিত করা হবে। এই প্রতিযোগিতায় এয়ারগনের ছেলে নোয়ানও উত্তীর্ণ হয়। সেই রাতে নোয়ানের মা এয়ারগনকে বলেন, নোয়ানকে শিকারে নিয়ে যেও না, সে এখনও বাচ্চা, আমি তাকে খুব ভালোবাসি এবং হারাতে চাই না। এয়ারগন বলেন, শীতকাল আসছে, বছরের এই সময় সবাই শিকারে যায়, আমরা শিকার না করলে শীতে না খেয়ে মারা যাব, আর নোয়ানকে প্রমাণ করতে হবে যে সে আমার ছেলে। পরের দিন সকালে সবাই শিকারের জন্য বের হয়। নোয়ানের মা চিন্তিত ছিলেন, কিন্তু এয়ারগন তাকে আশ্বাস দেন যে নোয়ানের কিছু হবে না। কিছু দূর যাওয়ার পর তারা অন্য একটি গোত্রের দেখা পায়, যারাও শীতের জন্য খাবার সংগ্রহে বেরিয়েছে। দীর্ঘ পথ হেঁটে তারা একটি পাথরের কাঠামোতে পৌঁছায়, যা তাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন। এই পথ ছিল খুব বিপজ্জনক, যেখানে তাদের অনেক পূর্বপুরুষ প্রাণ হারিয়েছিলেন। পূর্বপুরুষদের স্মৃতি রক্ষায় তারা এই কাঠামোটি বানিয়েছিল। এরপর তারা একটি বুনো শুয়োরকে দেখতে পায় এবং ভরসা দিয়ে তাকে আহত করে। এয়ারগন তার ছেলে নোয়ানকে শুয়োরটি শেষ করতে বলেন, কিন্তু নোয়ান আগে কখনো শিকার করেনি, তাই সে ভয় পেয়ে যায় এবং শুয়োরটির প্রাণ নিতে পারে না। এয়ারগন তার হাত থেকে পাথরের ছুরিটি ছিনিয়ে নিয়ে শুয়োরটিকে মেরে ফেলেন। এরপর এয়ারগন ছেলেকে বলেন, তুমি এত কাপুরুষ হবে আমি ভাবিনি, এখানে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকে, এটাই জঙ্গলের আইন। রাতে যখন তারা শিকারের মাংস খাচ্ছিল, তখন কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। এয়ারগন সবাইকে সতর্ক থাকতে বলেন। হঠাৎ একটি সিংহ আসে এবং তাদের দলের একটি ছেলেকে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে তারা সেই ছেলেটির স্মরণে একটি ছোট সমাধি তৈরি করে এবং শিকারের সন্ধানে এগিয়ে যায়। বহু মাইল হেঁটেও তারা কোনো শিকার খুঁজে পায় না। সারাদিন হাঁটার পর রাতে তারা একটি গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে এয়ারগন তার ছেলে নোয়ানের হাতে তারার কয়েকটি উল্কি বা ট্যাটু এঁকে দেন এবং তাকে বলেন যে এই তারাগুলি রাতে আকাশে দেখা যাবে। এই তারাগুলির পিছু নিলেই সে বাড়ি ফিরে আসতে পারবে। আসলে এটি ছিল তাদের বাড়ির দিকে যাওয়ার একটি মানচিত্র। সকাল হতেই তারা আবার শিকারের খোঁজে বের হয় এবং বুনো বাইসনের পায়ের ছাপ দেখে সবাই খুশি হয়। তারা বাইসনদের শিকার শুরু করে। এই সময়েই সেই দৃশ্যটি আসে যেখানে বুনো বাইসন নোয়ানকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলেছিল। গল্প আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় নোয়ান যখন পাহাড় থেকে ছিটকে পড়েছিল, তখন সে নিচের দিকে যেতে যেতে পাথরের খাঁজের মধ্যে একটি পাথর ধরে ঝুলে থাকে। এয়ারগন দ্রুত সেখানে পৌঁছান এবং ছেলেকে বলেন, সাহস হারিও না, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু সেই পাথরটি ভেঙে যায়। নোয়ান আরও নিচে পাথরের সাথে ধাক্কা খেতে খেতে একটি ছোট গিরিখাতে গিয়ে পড়ে। এয়ারগন ছেলেকে বাঁচাতে নিচে যেতে চান, কিন্তু গোত্রের লোকেরা তাকে থামিয়ে দেয়। তারা বলে, নিচে যাবার কোনো পথ নেই, তোমার ছেলে আর নেই, আমরা তোমাকে হারাতে চাই না, তুমি আমাদের সর্দার, আমাদের রক্ষা করা তোমার দায়িত্ব। এয়ারগন কারোর কথা শুনতে রাজি হন না। তিনি সারা রাত সেই খাদের কিনারে বসে ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু একসময় তিনি মেনে নেন যে তার ছেলে আর বেঁচে নেই। পরের দিন সকালে নোয়ানের বন্ধুরা
তার স্রোতিকের একটি ছোট পাথরের সমাধি তৈরি করে এবং শিকার নিয়ে গোত্রের দিকে ফিরে যায়। তাদের চলে যাবার কিছুক্ষণ পর নোয়ানের কাছে একটি শকুন এসে তার ঠোঁট মারতে শুরু করে। তবে শকুনটি তাকে খাবার আগেই নোয়ানের চোখ খুলে যায়। সে শকুনটিকে দূরে ফেলে দেয় এবং তার বাবাকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সে বুঝতে পারে যে সবাই তাকে ছেড়ে চলে গেছে। সে পাথরে চড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। নিচে ছিল গভীর খাদ। এরপর সেখানে প্রবল বৃষ্টি শুরু হয় এবং খাদটি ধীরে ধীরে নদীতে পরিণত হয়। নোয়ান বুঝতে পারে যে তাকে বাঁচতে হলে নিচে নদীতে ঝাঁপ দিতে হবে। জল যথেষ্ট গভীর মনে হলে সে ঝাঁপ দেয় এবং জলের তোড়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন জ্ঞান ফিরলে সে নিজেকে অন্য একটি জায়গায় খুঁজে পায়। ঝাঁপ দিয়ে সে বেঁচে গেলেও তার পায়ের হাড় সরে গিয়েছিল। সে কাঠ দিয়ে তার পা বেঁধে নেয় যাতে সে হাঁটতে পারে। এরপর সে সেই পাথরের ওপর ফিরে আসে যেখানে সে পড়ে গিয়েছিল। সেখানে তার বানানো সমাধি দেখে সে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে তার বাবা এয়ারগন এবং গোত্রের সবাই ধরে নিয়েছে যে সে মারা গেছে। হঠাৎ সে চারপাশে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং বিপদ এড়াতে একটি শুকনো গাছে চড়ে রাত কাটায়। পরের দিন সকালে জলপান করতে গিয়ে সে একদল নেকড়েকে দেখতে পায়। নেকড়েরা তার দিকে এগিয়ে আসছিল। কিছু নেকড়ে তাকে আক্রমণ করে। নোয়ান গাছের দিকে ছুটে গেলেও একটি নেকড়ে তার পা কামড়ে ধরে। নোয়ান ছুরি দিয়ে নেকড়িটির ওপর আঘাত করে, ফলে নেকড়িটি আহত হয়ে নিচে পড়ে যায়। নোয়ান দ্রুত গাছে চড়ে যায়। সারা রাত নেকড়েরা তার জন্য অপেক্ষা করে। সকালে সবাই চলে গেলেও কেবল সেই আহত নেকড়িটিই সেখানে থাকে যাকে নোয়ান ছুরি দিয়ে আঘাত করেছিল। প্রথমে সে তার ছুরি দিয়ে একটি বর্শা তৈরি করে নেকড়িটিকে মারতে যায়, কিন্তু আহত নেকড়িটিকে দেখে তার মায়া হয় এবং সে তাকে মারার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে প্রথমে নেকড়িটির মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় এবং তারপর তাকে কোলে তুলে সেই গুহায় নিয়ে যায় যেখানে সে গোত্রের সঙ্গে এক রাত কাটিয়েছিল। পরের দিন সকালে সে ভেষজ খুঁজতে বেরোয় এবং সেইগুলি পিষে নিজের পায়ে লাগায়। এর মধ্যে সে দেখে যে নেকড়িটি তার মুখের বাঁধন খুলে ফেলেছে। প্রথমে সে ভয় পেলেও পরে শান্তভাবে তাকে জলপান করাতে যায়। নোয়ান নেকড়িটিকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার জীবন বাঁচাতে চাই। এরপর নেকড়িটি জলপান করে। এখন নেকড়িটিও বুঝতে পারে যে তার কোনো বিপদ নেই। নোয়ান নিজের জন্য তৈরি করা ভেষজ নেকড়িটির ক্ষতস্থানেও লাগিয়ে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। নোয়ান একটি খরগোশ শিকার করে এবং রাতে আগুন জ্বালিয়ে সেটি রান্না করে। সেই মাংসের কিছু অংশ সে নেকড়িটিতেও খেতে দেয়। এই দুজন আহত প্রাণী কিছুদিন সেই গুহায় থাকে। এক রাতে নোয়ান তার হাতের নক্ষত্র উল্কি এবং আকাশের তারাগুলো দেখে। সে বলে, আমাকে বাড়ি যেতে হবে, আমার বাবা মায়ের কাছে। সে নেকড়িটিকেও তার পালের কাছে ফিরে যেতে বলে। পরের দিন সকালে সে সফরের জন্য প্রস্তুত হয় এবং নেকড়িটিকে বলে, বরফ পড়ার আগেই তুমিও বাড়ি ফিরে যাও। নোয়ান চলতে শুরু করে, কিন্তু সে দেখে যে নেকড়িটি, যার নাম সে আলফা রেখেছে, তার পিছু পিছু আসছে। নোয়ান বারবার আলফাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলফা তার সঙ্গ ছাড়ে না। আসলে নোয়ান তার জীবন বাঁচানোর কারণে আলফার তার প্রতি টান তৈরি হয়েছিল। একসময় আলফা একটি শুয়োর দেখে শিকার করতে যায়, কিন্তু সফল হয় না। নোয়ান বুঝতে পারে আলফা ক্ষুধার্ত। সে নিজের জন্য রাখা খাবার আলফাকে খেতে দেয়। এই প্রথম আলফা নোয়ানের হাত থেকে খাবার নেয়। তারা এখন বন্ধু। এরপর আলফা একটি খরগোশ শিকার করে, যা তারা দুজন ভাগ করে খায় এবং রাতে একসাথে ঘুমায়। পরের দিন সকালে আলফা নোয়ানের মুখ চেটে তাকে জাগিয়ে তোলে। নোয়ান ঠাট্টা করে বলে, তোমার কাছ থেকে কি দুর্গন্ধ আসছে, এবং তাকে জোর করে নদীতে ফেলে দেয়। তারা দুজন নদীতে স্নান করে। আলফা সেখানে একটি মাছও ধরে। রাতে আগুন জ্বালিয়ে বসে থাকার সময় আলফা কিছু টের পায়। আমরা দেখি সেখানে আরও কিছু নেকড়ে আসে। আলফা তাদের কাছে যায়। আসলে এটি ছিল আলফার পরিবার। নোয়ান বুঝতে পারে এবং আলফাকে তার পরিবারের সঙ্গে চলে যেতে বলে। আলফা তাদের সঙ্গে চলে যায়। পরের দিন সকালে নোয়ান আবার তার যাত্রা শুরু করে। এখন ঠান্ডা বেড়ে গেছে, চারদিকে বরফ পড়ছে। কিছু দূর যাওয়ার পর সে দেখে যে কিছু নেকড়ে একটি মৃত শিকার খাচ্ছে, যার মধ্যে আলফাও রয়েছে। আলফাকে তার সঙ্গীরা শিকারের অংশ নিতে দিচ্ছিল না।
নোয়ান আলফাকে চিনতে পেরে তার দিকে ছুটতে থাকে। দৌড়ানোর সময় হঠাৎ বরফ ভেঙে যায় এবং নোয়ান বরফের নিচে পড়ে যায়। আসলে এটি ছিল জমে যাওয়া একটি হ্রদ। আলফা যখন জানতে পারে সে নোয়ানের দিকে ছুটে যায় এবং লাফিয়ে বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু বরফের স্তর খুব পুরু ছিল। জলের নিচে নোয়ানের শ্বাস বন্ধ হয়ে আসছিল। কোনো মতে সে ছুরি বের করে বরফের স্তর ভেঙে জল থেকে বেরিয়ে আসে। আবার তারা দুজনে মিলিত হয়। নোয়ান ঠান্ডায় কাঁপছিল, তাই সে তাড়াতাড়ি আগুন জ্বালায় এবং পোশাক খুলে শরীর গরম করে। পরের দিন সকালে আলফাকে সঙ্গে নিয়ে নোয়ান আবার তার যাত্রা শুরু করে। কিছু দূর এগিয়ে গিয়ে সে একজন মানুষকে দেখতে পেয়ে খুব খুশি হয়, কিন্তু কাছে গিয়ে দেখে যে লোকটি ঠান্ডায় জমে মারা গেছে। নোয়ান দুঃখ পায়। সে সেই লোকটির তাঁবুতে প্রবেশ করে, কিন্তু দরকারি কিছু পায় না। লোকটি মারা যাওয়ায় নোয়ান তার তীর ধনুক নিয়ে নেয় এবং চলতে শুরু করে। হঠাৎ তারা দেখতে পায় যে কিছু হাইনা তাদের শিকার করার জন্য পিছু নিচ্ছে। তারা দুজন প্রাণ বাঁচাতে দৌড়ে একটি গুহায় আশ্রয় নেয়। তারা হাইনাদের থেকে বাঁচলেও আরও ভয়ঙ্কর এক প্রাণীর ঘরে ঢুকে পড়েছিল। গুহাটি ছিল একটি ব্ল্যাক প্যান্থারের। প্যান্থারটি নোয়ানকে আক্রমণ করতে এলে আলফা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা দুজন লড়াই করতে থাকে। আলফাকে দুর্বল দেখে নোয়ান প্যান্থারটির দিকে তীর মারে, ফলে সেটি মারা যায়। আলফা বেঁচে গেলেও প্যান্থারের সাথে লড়াইয়ের কারণে গুরুতর আহত হয়। এরপর নোয়ান আলফার ক্ষতস্থানে মলম লাগায় এবং তার জীবন বাঁচানোর জন্য আলফাকে ধন্যবাদ জানায়। সে আলফাকে কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পরের দিন সকালে তারা দুজন আবার যাত্রা শুরু করে। বহু মাইল চলার পর অবশেষে নোয়ান তার পূর্বপুরুষদের তৈরি সেই পাথরের কাঠামোটি দেখতে পায়। এটি দেখে সে খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে সে সঠিক পথেই চলেছে এবং গোত্রের কাছাকাছি পৌঁছে গেছে। কিছু দূর যাওয়ার পর আলফা দুর্বলতা এবং আঘাতের কারণে চলতে না পেরে পড়ে যায়। নোয়ান সময় নষ্ট না করে আলফাকে কোলে তুলে গোত্রের দিকে এগোতে থাকে। বরফের ঝড় খুব তীব্র ছিল এবং নোয়ান সপ্তাহের পর সপ্তাহ ধরে হাঁটছিল, তাই তার পক্ষে এগোনো খুব কঠিন ছিল, কিন্তু সে সাহস হারায়নি। এক জায়গায় পৌঁছে সে দূর থেকে তার গোত্র দেখতে পায়। এদিকে তার বাবাও দূর থেকে কাউকে আসতে দেখেন। এতদিন পর নিজের বাড়ি দেখে নোয়ানের আনন্দের সীমা ছিল না। সে কোনো মতে গোত্রের কাছে পৌঁছায় এবং সেখানেই পড়ে যায়। নোয়ানকে দেখে তার বাবা মা দৌড়ে আসেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের মৃত ছেলে ফিরে এসেছে। তারা তাকে জীবিত দেখে খুব খুশি হন। এরপর নোয়ান তার বাবাকে বলে, আলফাকে বাঁচাও। এই কথা বলেই নোয়ান জ্ঞান হারায়। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে তার ঘরে। তার বাবা মা এবং গোত্রের লোকেরা তার চারপাশে বসে আছে। আলফাও তার পাশেই শুয়েছিল। সেখানেই তারা জানতে পারে যে আলফা কিছু শাবকের জন্ম দিয়েছে। এটা দেখে নোয়ান অবাক হয়ে যায়। অর্থাৎ আলফা ছিল একটি নেকড়ে এবং গর্ভবতী হওয়া সত্ত্বেও সে তার যাত্রায় নোয়ানের পাশে ছিল। এটি দেখে নোয়ান আলফাকে জড়িয়ে ধরে এবং মনে মনে তাকে ধন্যবাদ জানায়। গল্পের শেষে আমরা দেখি কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর আলফার শাবকগুলো বেশ বড় হয়ে গেছে। এটি একটি নতুন যুগের শুরু ছিল, যেখানে মানুষ পশুদের সাথে বন্ধুত্ব করা শুরু করেছিল। শেষ পর্যন্ত এটাই দেখানো হয় যে নোয়ান বহু কষ্ট সহ্য করার পর অবশেষে বাড়ি ফিরেছে এবং এখন আলফা ও তার শাবকেরাও তার সাথে আছে। এইভাবেই গল্পটি শেষ হয়।